আমি আপনাকে এখন কিছু প্রশ্ন করব, আপনি যদি উত্তর না দিতে চান আপনি এড়িয়ে যেতে পারেন, আপনার সম্পূর্ণ স্বাধীনতা আছে। এই তিনটাই কিন্তু 1-1.5 বছর লেগে যাবে সময়। গাবতলীর পশুর হাট নিয়ে এত সমালোচনা কেন হলো, এবং আমরা একটি গণমাধ্যমে মানে অনলাইনে একটি ভয়েস রেকর্ডও শুনতে পেলাম। এই কিউআইডি টিম কি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আগে ছিল? আমরা সম্প্রতি দক্ষিণ সিটি কর্পোরেশনে যেটা দেখছি, উত্তর সিটি কর্পোরেশনে যদি এরকম কখনো কোনো আবহাওয়া আসে যে কিছু জনবল নিয়ে এসে বললো নগর ভবন তালা দিয়ে কার্যক্রম বন্ধ করে দিল, এই ব্যাপারে কি আপনার নাম্বার ওয়ান সফলতা হচ্ছে যে শহরের ভিতরে নদী উদ্ধার করা। জিজ্ঞেস করতেছি, আপনার যদি মেয়াদ শেষ হয়ে যায় তারপরে কি আপনি সরাসরি কোনো দলের সাথে রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার চিন্তাভাবনা আছে কিনা? সেই প্রশ্নটা হলো যে আপনি গত 4 মাস যাবৎ একজন প্রশাসক হিসেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আছেন। আমরা দেখেছি যারা ক্ষমতার শীর্ষ চূড়াতে বসে তাদের আয় ইনকাম অনেক রহমত চলে আসে, অনেক বেশি হয়ে যায়। আপনার ক্ষেত্রে এরকম কোনো কিছু হওয়ার পসিবিলিটি আছে কিনা, কিংবা হওয়ার সম্ভাবনা আছে কিনা, এটা একটু ক্লিয়ার করবেন। না, সাবস্ক্রাইব করে সংযুক্তের সঙ্গে থাকুন। আমরা সংযুক্ত হয়েছি জীবন চুক্তি জিজ্ঞাসা নিয়ে আমাদের এই পথ চলা। আজকে আমরা কথা বলবো নগর উন্নয়ন থেকে বিতর্ক, ভবিষ্যৎ রাজনীতি এবং প্রত্যাশা নিয়ে। এ ব্যাপারে বিস্তারিত কথা বলার জন্য আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক মোহাম্মদ এজাজ। মোহাম্মদ এজাজ, আপনাকে স্বাগত। জি মোহাম্মদ এজাজ, প্রথমেই আপনার কাছ থেকে আমরা একটি অভিজ্ঞতার বিষয়ে জানতে চাবো যে আরডিএসএ চেয়ারম্যান থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাবে এই যে দায়িত্ব গ্রহণের যে অভিজ্ঞতা, এটা একটু আমাদের সাথে শেয়ার করবেন। আগে তো অ্যাক্টিভিজম করেছি, রিসার্চ করেছি, তো সুতরাং এই কাজের রিসার্চের কারণে এবং অভিজ্ঞতার কারণে আমি মোটামুটি আগে থেকে ওয়েল প্রিপেয়ার্ড ছিলাম যে নগরের কোন ইস্যুটাকে ধরতে হবে, কিভাবে ধরতে হবে, এটা প্রসেসটা কি, কিভাবে কাজ করলে ঠিক হবে, এগুলো এক ধরনের প্রিপেয়ার মানে অভিজ্ঞতার কারণে বলতে পারেন এক ধরনের প্রস্তুত ছিলাম কাজের ক্ষেত্রে। আর সিটি কর্পোরেশনের ভেঞ্চারটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা একদম অ্যাকশন রিসার্চের মতো, যে গত 2 দশকের উপর বেশি সময় ধরে যে নাগরিক অধিকারগুলো নিয়ে যে আমরা আওয়াজ তুলেছি, সেটা যেহেতু অনেক সময় বলা যে আপনার হাতে যদি দায়িত্বটা দেওয়া হয় তাহলে এটা কিভাবে সমাধান করবেন। তো সেই ক্ষেত্রে মানে দায়িত্বটা পেয়েছি মানে আগের অতীতের রিসার্চ এবং অ্যাক্টিভিজমের এখন অ্যাকশনটা করার একটা অপরচুনিটি হাতে পাওয়া গিয়েছে। এবং সেই কারণে আপনি দেখবেন যে মাত্র আমি দায়িত্ব পাওয়ার 1 মাসের মধ্যে একটা নদী আমরা উদ্ধার করে ফেলেছি। এটা একটা, অনেকে বলে যে এটা কিভাবে সম্ভব। এটার কারণ হচ্ছে যে আমরা তো জানতাম যে এই খাতে এটার ম্যাপিংটা কোথায়, কিভাবে হারালো, কোন জায়গাটায় কাজটা করলে দ্রুত এটা এক্সকাভেশন সম্ভব, কিভাবে কাজটা করলে এটা মানে খরচ খুব কম করে মিনিমাম খরচ এটা অ্যাচিভেবল করা যায়। তো সুতরাং এগুলো আগে প্রিপারেন্ট থাকার কারণে প্রথম দিন গিয়ে 3 দিন লাগছে শুধু ইনস্ট্রাকশনটা দিতে, যেটা এইভাবে করেন, তারপরে এটা কিভাবে মনিটর করতে হবে সেটা আমরা জানি। তো এইটাই বললাম যে কাজগুলো হয়তোবা আমার কাজগুলো যদি 1 বছর পরে কেউ ইভালুয়েট করে তাহলে কাজের মানে ইভালুয়েশন করলে আমি এতটুকু কনফিডেন্টলি বলতে পারবো যে পারি এখনই যে এই অ্যাচিভমেন্টগুলো, পেন্ডিং ইস্যুসগুলো আমরা সমাধান করতে পেরেছি শহরের। এবং এটা এত অল্প সময়ে কেন সম্ভব হলো, কেন গত 40 বছরের সম্ভব হবে না, হয় নাই, এটার একটা বড় কারণ হচ্ছে যে আমরা কিংবা আমি আমার সাথে যে টিম যারা অতীতে কাজ করেছে সবাই আমরা জানি, এবং আমি জানি যে কোন সময়টা কোন কাজটা আগে করতে হবে, কিভাবে করতে হবে এবং কোনটা প্রায়োরিটি। এটা হচ্ছে একটা বড় বিষয়। যারা রাজনীতি করেন অথবা সিভিল সার্ভেন্ট যারা করেছেন, সার্ভিস যারা করেছেন, তারাও তো এই জায়গাগুলোতে কোনো না কোনো সময় দায়িত্ব নিয়েছেন, ভবিষ্যতেও নেবেন। তাদের এসে নগরটা বোঝা এবং সেটাকে ট্রাবল শুটিং করা, আবার ডেভেলপমেন্ট করা, আবার এটাকে রূপান্তর করা, এই তিনটাই কিন্তু 1-1.5 বছর লেগে যাবে সময় বোঝার জন্য। তো যেটা আমার প্রয়োজন পড়ে নাই। তো এখানে একটা পজিটিভ মানে আমরা সাপোর্ট পেয়েছি বলবো। আপনার পূর্ব অভিজ্ঞতা এবং জ্ঞান থেকে আপনার কাজটা করছেন। আমরা ভ্যারিয়েটস বিল্ডার্স আপনাদের নিজ আবাসনের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করে আরো এক ধাপ সামনে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর। আপনার কথার রেশ ধরে আমি আরেকটি প্রশ্ন করতে চাই যে আপনি আপনার কথাতে খাল উদ্ধারের কথাটা তুলে আনলেন। তো যে খাল যে পুনরুদ্ধার এবং জলাবদ্ধতা নিয়ে আপনি বিভিন্ন ধরনের কাজ করেছেন আমরা দেখেছি সাম্প্রতিক সময়, এই কাজগুলো এখন কি পর্যায়ে আছে এগুলো একটু আমাদেরকে জানাবেন এবং সেই উদ্যোগগুলোর কি অবস্থা?
আমরা হচ্ছে সৈয়দ রিজওয়ানা হাসানের নেতৃত্বে আমরা 4-5টি মন্ত্রণালয় এবং ডিপার্টমেন্ট মিলে আমরা প্রথমে 26 কিলোমিটার খাল উদ্ধারের জন্য একটা ট্রাই করেছিলাম। তখন আমি দায়িত্বে নাই সিটি কর্পোরেশনের যখন দায়িত্বে গেলাম আমি দেখলাম যে এটা আরেকটু দ্রুত আকারেও করা যায়। ওইটা তো আমরা মিট করেছি। আমরা 108 কিলোমিটারের অধিক খাল অলরেডি আমরা এক্সকেভেশন করেছি, পরিষ্কার করেছি। এর মাঝখানে আবার ভরাটা হয়েছে, কারণ মানুষ তো খাল পাড়ের লোকজন এটাকে আবার ময়লা করেন, বাট পুরোটা আমরা একবার ক্লিন করেছি, সেটা আমরা বলতে পারি। এবং জলাবদ্ধতার কথা যদি আপনি বলেন, তাহলে ঢাকায় মেইন রোডে জলাবদ্ধতা হয় 18টি জায়গায়, যেটা একটা গবেষণা আরডিআরসি থেকে কিন্তু করা হয়েছিল। সেই 18টি জায়গায় এবার যে বৃষ্টিপাত হলো, ঈদের আগে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে গত 54 বছরের রেকর্ড, আপনারা জানেন মনে হয়। সেই বৃষ্টিপাতে রাতের বেলা বৃষ্টি হলো, সকালে ঢাকার রাজপথে সিগনিফিকেন্ট জলাবদ্ধতা বলতে যে কোনো নিউজ কেউ করতে পারে নাই, কারণ আমরা স্পেশালি ঢাকা উত্তরের অংশে আমরা কোনো জলাবদ্ধতা আমরা হইতে দেইনি। আমাদের একটা কিউআরটি টিম আছে এবং কোথায় জলাবদ্ধতা দূর করা লাগবে সেটা আমরা জানতাম। আমরা তার আগে 3 মাস কাজ করেছি, সেগুলো আমরা কিন্তু মিট করতে পেরেছি। আপনাকে এক্সাম্পল দিই, আপনার ভালো লাগবে। ধানমন্ডির 27 নাম্বার নিয়ে সবসময় নিউজ হয়, রিল হয়, ট্রল হয় যে এটা নাকি নদী, এখান দিয়ে নৌকা চালানোর হয়। 2 দিনের মতো কিন্তু পানি ধানমন্ডির 27-এ থাকে, গলা পানিও হয়েছে, মাজা পানি তো নর্মালি হয়। এবার ধানমন্ডির 27 নম্বর রোডে এত বৃষ্টিপাতের পরেও কিন্তু কোনো পানি জমে নাই। সেটা একটা কারণ আছে নিশ্চয়ই। এই পানিগুলো মানে সরানোর যে করিডোরগুলো আছে, এই পানি সরে কোন দিক দিয়ে, এই পান্থপথের যে বক্স কালভার্ট আছে, এই কালভার্ট দিয়ে ঘুরে এটা হাতের ঝিলে একটা পানি যায়। আরেকটা অংশ পানি এখান থেকে সরে মোহাম্মদপুর কাটাসুর খাল, সেখান দিয়ে পানিটা বের হয় অনেক দূর। এবং এই পুরো, অথচ এক সময় এই 27 নম্বরের পানিটা কিন্তু ধানমন্ডি লেকে গিয়ে পড়তো। তো যেহেতু এখন স্ট্রম ওয়াটারের সাথে সুইচ ওয়াটার আছে, তো যে কারণে এটা আমরা এখানে দিতে পারিনি। কিন্তু এই পুরো নেটওয়ার্কটা আমরা যে দুটো নেটওয়ার্কের কথা আমরা বলেছি, কাটাসুর পর্যন্ত, এদিকে পান্থপথ পর্যন্ত, এই পুরোটা আমরা কিন্তু পরিষ্কার করে রেডি করে রেখেছি যে এবারে বৃষ্টি আসলে পানিগুলো যেন এদিক দিয়ে বেরিয়ে যেতে পারে, এবং সেটা আমরা করেছি। কালশি ঢাকার লোকজন বলে কালশি হচ্ছে কালশি নদী, আসলে এটা নদী কিন্তু ছিল, ভরাট করে, এই নদীর খাত ছিল, ভরাট করে এখানে রাস্তা এবং বাড়িঘর হয়েছে, যে কারণে পানিটি নামতে পারে না। এবং নামার যে করিডোরগুলো আছে, প্যারিস খাল এবং সাংবাদিক কলোনি খাল এবং পরবর্তী কিছু বাউনিয়া খালি গিয়ে পড়ে, এগুলোর একটারও কোনো করিডোরগুলো পরিষ্কার ছিল না। আমরা কিছু ইমার্জেন্সি কিছু কাজ করেছি, বাট এই কাজগুলো কিন্তু স্থায়ী কোনো কাজ না, কারণ এখানে অনেক সিভিল স্ট্রাকচার এবং ড্রেনেজ নেটওয়ার্ক আছে যেগুলো ভুলভাবে স্থাপন করা হয়েছে। তারপর আমরা বলতে পারি যে ঢাকার এপ্রিলে একটা বৃষ্টি হয়, মাঝারি ধরনের বৃষ্টি, এবং সেই বৃষ্টিতে কালশি কিন্তু ডুবে যায়। আমরা প্রায় মনে আছে কিনা, আমরা পরে এটা ফাইন্ড আউট করলাম কোথায় পানিটা বের হচ্ছে না কেন, সেটা আমরা ফাইন্ড আউট করে আমরা এটাকে ক্লিয়ার করেছি। যে কারণে এইবারের যে পরবর্তীতে যে একটা রেকর্ড বৃষ্টিপাত হলো, সেই রেকর্ড বৃষ্টিপাতে কিন্তু আমরা পানির দীর্ঘমেয়াদে থাকতে, মানে রাতের মধ্যেই আমরা ক্লিয়ার করেছি যেন সকালে পানি না থাকে, এবং ছিল না। কাজীপাড়া, শেওড়াপাড়া, আমি আপনাকে স্পটগুলো বলি। সেখানে তো আপনার ছোট বৃষ্টি হলেও কিন্তু হাঁটু পানি হয়, সেটা আমরা এবার চেষ্টা করেছি। এইবার জলাবদ্ধতা আমরা কিউআরটি টিম দিয়ে মোটামুটি নিরসন করতে চেষ্টা করেছি। এগুলো স্থায়ী জলাবদ্ধতা দূর করার ক্ষেত্রে বড় প্রকল্প নিতে হবে, কারণ এগুলো অনেক সিভিল স্ট্রাকচার চেঞ্জ করতে হবে। কাজীপাড়ার এখানে একটা খাল আছে, বগার মার খাল, এটার একটা অংশ শেওড়াপাড়ার ভিতরে 2টো টেইল আছে, একটা টেইল আমরা পরিষ্কার করতে পেরেছি, আরেকটা এখন করছি, কারণ এগুলো করতেও তো সময় লাগে। আমি দায়িত্ব নিয়েছি মাত্র 4 মাস, বাট এর মাঝখানে আমরা এটুকু বলতে পারি যে এবারের রেকর্ড বৃষ্টিপাতে ঢাকায় আমরা সকালবেলা জলাবদ্ধতা আমরা হতে দেইনি, রাতের মধ্যেই আমরা পানিটা ক্লিয়ার করেছি। পানি জমেছে, কিন্তু সেই পানিটা আমরা রাতের মধ্যেই আমরা ক্লিয়ার করতে পেরেছি। আমরা ভ্যারিয়েটস বিল্ডার্স আপনাদের নিজ আবাসনের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করে আরো এক ধাপ সামনে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর।
জনাব রেজা, আপনার আপনার কথার মাঝখানে বারবার কিউআরটি টিম নিয়ে এই একটা উদাহরণ আপনি দিচ্ছেন। এই কিউআরটি টিম কি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আগে ছিল, নাকি 4 মাসে আপনি এই টিমটা ইমপ্লিমেন্ট করেছেন? এই এটা টিমটা আগে ছিল, কিন্তু এইরকম ছিল না, মানে যখন দরকার পড়তো তারা গিয়ে কাজ করতো। এটাকে আমরা অনেক অ্যাক্টিভ করেছি, এটা হচ্ছে 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে যে আগে কি হতো, যেখানে জলাবদ্ধতা সেখানে গিয়ে একবার এই ড্রেন খোলো, একবার ওই ড্রেন খোলো, কোন জায়গায় ময়লাটা আছে তারাও ক্লিয়ার না। খেয়াল করে দেখেন বিষয়টা। আমরা এবার যেটা করেছি, এই ড্রাই মৌসুমটা যখন পেলাম, কারণ আমি তো ফেব্রুয়ারির মাঝামাঝি জয়েন করেছি, ফেব্রুয়ারি মার্চ 2 মাস কিন্তু পেয়ে গেলাম, মানে 1.5 মাস। আর যেহেতু ঢাকা ড্রেনেজ নিয়ে আমার কাজ আছে, সে কারণে আমি এক্স্যাক্টলি মানে কোথায় মানে এটা পরিষ্কার করা লাগবে, কোন জায়গা দিয়ে পানিটা যাবে, এই পুরো ম্যাপিংটা আমার মুখস্থ ছিল। তা আমি কিউআরটি টিমে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের সাথে কথা বলে আমরা এই ম্যাপিংটা আমরা করেছি প্রস্তুতিমূলক, যে কোথায় যেতে হবে, পানিটা জমলে কোন জায়গা দিয়ে এটা মানে ড্রেনেজটা ক্লিয়ার করতে হবে। এইটা ধরুন একদম নলেজের যে প্রস্তুতিটা, এর সাথে পুরো টিমকে নলেজ বেস প্রস্তুত হিসেবে তৈরি রাখা, এই দুটো কাজ আমরা আগে করে রেখেছি। তো যে কারণে তাদেরকে আমরা যখনই যে কোনো জায়গায় নিয়ে যাই, তারাও জানে যে এটা পরবর্তীতে এটা করতে হবে। আমরা ক্লিয়ার। আমরা ভ্যারিয়েটস বিল্ডার্স আপনাদের নিজ আবাসনের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করে আরো এক ধাপ সামনে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর। মোটা দাগে একটা প্রশ্নের মধ্যে আমরা মানে 2টা প্রশ্ন করব। সেটা হচ্ছে যে আমরা দেখছি যে সম্প্রতি ডেঙ্গুর খুব প্রকোপ বাড়ছে, এবং সাথে সাথে কোভিড-19-এরও একটা ঢেউ আসছে বলে মনে হচ্ছে। এই ব্যাপারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কোনো ধরনের উদ্যোগ নিয়েছে কিনা, এই ব্যাপারে একটু মোটা দাগে বলুন। ডেঙ্গুর বিষয়ে তো আমরা সিরিয়াসলি কাজ করছি। আজকে 1.5 মাসের উপরে আমরা ডেঙ্গু নিয়ে কাজ করছি। 1 নাম্বার হচ্ছে যে প্রথমে আমরা দেখেছি যে আমাদের সাফিসিয়েন্ট ওষুধ আছে কিনা। দ্বিতীয় হচ্ছে যে ডেঙ্গুতে এক ধরনের মানে কনফিউশন তৈরি হয়। সেটা কিরকম, আজকে পর্যন্ত ডেঙ্গু পেশেন্ট আমাদের 2 জন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের, কিন্তু ঢাকাতে যে নিউজগুলো হচ্ছে যে ডেঙ্গুতে নাকি ছেয়ে যাচ্ছে। সুতরাং যে কজন রোগী ভর্তি হচ্ছেন তারা হচ্ছে যে বরিশাল, চাঁদপুর, এই কোস্টাল এরিয়ার লোকজন কিন্তু এসে ঢাকায় এসে ভর্তি হচ্ছেন, কারণ ওখানে চিকিৎসাটা ঠিক মতো নাই। সুতরাং ডেঙ্গুর প্রাদুর্ভাব কোন জায়গার মধ্যে, এটা খুব গুরুত্বপূর্ণ বোঝা। ডিপার্টমেন্টের কাজ হচ্ছে তাদের সাথে সমন্বয় করে আমরা কোথায় ইনফেকশন হচ্ছে সেটার জন্য আমরা ইনফরমেশনের জায়গা থেকে আমরা রেডি। 2 নাম্বার হচ্ছে যে ঢাকায় যতগুলো হসপিটাল আছে প্রত্যেকটি হসপিটালে এমার্জেন্সি ডেঙ্গু ইউনিট তৈরি করার জন্য 1.5 মাস আগে আমরা নির্দেশনা দিয়েছি, এবং আমরা এনশিওর করেছি যে তারা ডেঙ্গু ইউনিট রেডি রেখেছে। দ্বিতীয় হচ্ছে এই ডেঙ্গু ট্রিটমেন্ট প্রোটোকল আছে, সেটা আমরা শেয়ার করেছি সবার মধ্যে, এবং সবাই জানে যে ডেঙ্গু হলে কি ট্রিটমেন্টটা দিতে হবে। 3 নাম্বার হচ্ছে যে আমাদের একটা ডেঙ্গু হসপিটাল আছে সারা পৃথিবীতে সবচেয়ে বড়, মহাখালীতে, যেটা ডেঙ্গু হসপিটাল, এটা কোভিড হাসপাতাল আগে ছিল। এটাকে আমরা রেডি রেখেছি, এবং এমার্জেন্সি ডেঙ্গু হলে যদি ফ্লুইডের অভাব না হয় এজন্য আগাম ওষুধ আমরা কিনে রেখেছি, যেন কখনো ওষুধের ঘাটতি যেন না হয় চিকিৎসার ক্ষেত্রে। 5 নাম্বার হচ্ছে এটাকে মোকাবেলা করার জন্য আমাদের ওষুধ ছিটানোর একটা বড় ক্রাইসিস তৈরি হয়েছিল, যে যারা ওষুধ ছিটান তাদের ইন্টিগ্রিটি এবং অ্যাকাউন্টেবিলিটি ঠিক মতো করা যাচ্ছিল না। আমরা মেশিন টুলস ফ্যাক্টরি যারা আছে বাংলাদেশ আর্মির সহায়ক প্রতিষ্ঠান, তাদের সাথে আমরা একটা এগ্রিমেন্ট করেছি। তারা এইটার এখন কয়েকটা জোনে, যেগুলো খুব গুরুত্বপূর্ণ জোন, সেসব জায়গায় তারা এগুলোর ওষুধ ছিটানোর দায়িত্বটা নিয়েছেন, আমাদের ডিপিএম করেছি। তারপরে আমরা পুরো ক্যাম্পেইন আমরা ঠিক মতো করছি। এছাড়াও আমরা আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করেছি, প্রতিটি ওয়ার্ডে ডেঙ্গু টেস্ট যদি কেউ করতে চান, আমাদের সিটি কর্পোরেশনের নাগরিক সেবা যেই ইয়াগুলো আছে, আরবান প্রাইমারি হেলথ সেন্টার, সেখানে বিনা পয়সায় ডেঙ্গু টেস্টটা উনি করতে পারবেন। তো সুতরাং এগুলো করে আমরা হচ্ছে যে পুরোটাকে মনিটরিং এর মধ্যে এখন পর্যন্ত রেখে আমরা প্রস্তুত রেখেছি, যেন এটাতে কোনো ধরনের মহামারী আকার না ধারণ করতে পারে। তো প্রচেষ্টা আমাদের আছে, বাকিটুকু তো মানে ভাগ্যের হাতে থাকবে। অনেক কোভিড-19 জন্য আমাদের কোভিড হাসপাতাল স্পেশালিস্ট আছে, তো এটা নিয়ে আমরা অত বেশি আতঙ্কিত না, এবং আমরা নগরবাসীকে আতঙ্কিত করতেও চাই না, কারণ এটা আতঙ্কের বিষয় না। আমরা ভ্যারিয়েটস বিল্ডার্স আপনাদের নিজ আবাসনের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করে আরো এক ধাপ সামনে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর। জনাব এজাজ, আপনার দক্ষিণ উত্তর সিটি কর্পোরেশন থেকে বের হয়ে আমি আপনাকে, যেহেতু আপনি নদী নিয়ে দীর্ঘদিন যাবত কাজ করেন, আমি সম্প্রতি দেখেছি যে বণিক বার্তাতে আমি উল্লেখ করেই বলি যে একটি রিপোর্ট ছাপা হয়েছে যে
নোনা পানিতেও প্রচুর পরিমাণ ডেঙ্গু মশা জন্মাচ্ছে। তো এত উদ্যোগ নেওয়ার পরও কেন এই মানে অশুভ সংকেতগুলো আমরা দেখছি যে নোনা পানির মতো জায়গাতেও ডেঙ্গু হচ্ছে? নোনা পানি কি শহরের? শহরের বাইরে, নোনা পানি তো হ্যাঁ, অবশ্যই আমাদের শহরে না। আমি বললাম যেহেতু আপনি নদী নিয়ে দীর্ঘদিন যাবত কাজ করেন, এখানে হচ্ছে কারণটা কি, কি? আমি যেটা দেখি যে মানে জেলা সদরগুলো এবং উপজেলা সদরগুলোতে এবং থানা পর্যায় পর্যন্ত একটি বড় ক্রাইসিস কোস্টাল সিটি অঞ্চলে আছে। সেখানে যত খাল, এগুলো ভরাট করে কিছু কিছু জায়গায় ভরাট করে দোকান হয়েছে এবং বাজার হয়েছে, জি, বাড়ি ঘরেও কিন্তু হয়েছে, রাস্তা হয়েছে, খাল বরাবর রাস্তা করে বাড়িতে করেছে। তো সুতরাং মাঝখানে মাঝখানে ছোট ছোট ওয়াটার লগিং স্পট আছে, এগুলোতে হচ্ছে মশা জমে। এবং যে কারণে আপনি দেখবেন যে ঢাকার চেয়ে ঢাকার বাইরে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি। একটা বড় কারণ হচ্ছে যে স্থায়ী জলবদ্ধতা ঢাকার বাইরে বেশি। তো সুতরাং এইগুলোকে যদি মানে ড্রেনেজ, যেটাকে আমরা ন্যাচারাল ড্রেনেজ সিস্টেম, যেটা খালের মাধ্যমে এবং ইয়ার মাধ্যমে, নদীর মাধ্যমে যেটা যাবে, সেটা যদি আমরা ক্লিয়ার না রাখি, দুটো কাজ হয়। আমরা তো হয়তো ভাবছি যে আমি বাড়ি করলাম, একটা ঘর করলাম, একটা দোকান করলাম, আমার অর্থনৈতিক প্রবৃদ্ধি হলো, কিন্তু এই যে ওয়াটারবর্ন ডিজিজ যেটা হলো, আমি ওয়াটারকে কিন্তু বন্ধ করলাম, করে আবার একটা ওয়াটারবর্ন ডিজিজ তৈরি করলাম। এইটার ক্যাজুয়ালিটিজের হার তো জীবন চলে যাবে এটা দিয়ে, এটার কারণে যাচ্ছে। কিংবা চিকিৎসা যে পরিমাণ ব্যয় হয়, সেটা তো এই ছোট ছোট অর্থনৈতিক ছোট যে মানে এটাকে ধ্বংস করে যে অর্থনৈতিক রিটার্ন, তার কাছাকাছিও না। এই জন্য আমরা সবসময় বলি যে শর্ট টার্মলি আমরা মনে করি যে প্রাকৃতিক ধ্বংস করে কিংবা নেচারের বাইরে গিয়ে আমরা যে স্ট্রাকচারগুলো করি, এটাকে শর্ট টার্ম অনেকে লাভবান মনে করে, কিন্তু লং রানে গিয়ে এটা তো অনেক বড় ক্ষতি। আপনাকে একটা এক্সাম্পল দিই ঢাকার, অবাক হবেন যে ঢাকার জিওগ্রাফিক্যাল চরিত্র যেটা, সেটাতে আমরা টোপোগ্রাফিটা হচ্ছে পূব দিকে এবং পশ্চিম দিকে হচ্ছে ঢালু। সো স্বাভাবিকভাবেই যখন বৃষ্টি হবে, পূব দিকে পানিটা নেমে যাবে, পশ্চিম দিকে পানিটা নেমে যাবে। কিন্তু ঢাকায় আমাদের রাস্তাগুলো কিরকম? উত্তর দক্ষিণ। তো স্বাভাবিক উত্তর দক্ষিণের রাস্তাগুলো হওয়াতে তার ন্যাচারাল প্রবাহর বাইরে গিয়ে আমি সিভিল স্ট্রাকচার তৈরি করেছি। আমার ড্রেনেজটা তো রাস্তার মাঝখান দিয়ে, শ্রম ওয়াটার কিংবা অন্য ড্রেনেজটা হচ্ছে রাস্তার পাশ দিয়ে। তো যে কারণে ড্রেনের পানি আপনি দেখবেন যে কখনো নামে না, সবসময় 2 ইঞ্চি ড্রেনের পানি আপনি কিন্তু পাবেন। এটার কারণ হচ্ছে যে সে গ্র্যাভিটেশনাল যে অ্যাডভান্টেজটা পাওয়ার কথা ছিল পূর্ব পশ্চিমে হইলে, সেটা সে পাচ্ছে না। তো স্বাভাবিকভাবেই আমরা 2 সিটি কর্পোরেশন মশাতে যে পরিমাণ ইনভেস্ট করি, এটা কিন্তু করা লাগতো না যদি পানিটা নেমে যেত। প্রতিটি বাসায় মশার জন্য যে পরিমাণ এক্সপেন্ডিচার, কয়েল, এরোসল এবং চিকিৎসা, অডোমস, তারপরে যে আরো অন্যান্য যেগুলো। সুতরাং এটার যে একটা অর্থনৈতিক ভ্যালু যদি আমি ধরি, এটা তো একটা এক্সপেন্ডিচার এবং এটা হেলথ এক্সপেন্ডিচারের খরচ। তো এটা তো আমার দিনে দিনে বাড়লো। তো নেচারকে বাইরে রেখে যে শহর আমি বানালাম, সেই শহরের খরচ, মেনটেনেন্সের খরচ তো এটা এর চেয়ে অনেক বেশি হয়ে গিয়েছে এখন, গত 40 বছর যদি আমি হিসাব করি। ঠিক বলছেন। আমরা ভ্যারিয়েটস বিল্ডার্স আপনাদের নিজ আবাসনের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করে আরো এক ধাপ সামনে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর। আমি আমার পরবর্তী প্রশ্নতে যাই। আমার পরবর্তী প্রশ্নতে আমি আমার একটি গল্প বলতে চাই। আমি ঢাকা শহরের বাসিন্দা, তো আমি আমার পার্সোনাল কিছু কাজ করার জন্য আমি দেশের বাইরে যাচ্ছি। তো আমি অলমোস্ট আমার প্লেন মিস করতাম বাসা থেকে 5 ঘন্টা আগে বের হওয়ার পরও। তো মোটামুটি একজন নাগরিক হিসেবে আমার ভিতরে অভিশাপ চলে আসছে যে আমি এমন একটা শহরে বাস করি যে শহরে আমার জীবনের 5টা ঘন্টা রাস্তায় জ্যামের মধ্যে চলে যায়। তো আমি যখন উন্নত শহরগুলোতে যাই, তখন দেখি যে সেখানে ডিজিটালি শহরে ট্রাফিক আইনটা পালন করতেছে এবং সবাই করছে। তো বাংলাদেশে আমি দেখছি যে ট্রাফিকের উপরে অনেক টাকা পয়সা ইনভেস্ট করা হয়, কিন্তু সিটি কর্পোরেশন কি এখনো এরকম কোনো উদ্যোগ নিয়েছে যে ঢাকা শহরের যানজটটা যেন কমে এবং যানজটটা ডিজিটালাইজেশনে যায়? এরকম কোনো উদ্যোগ কি নিয়েছেন? জি, আমরা নিয়েছি। আজকে ওইখান থেকে আসলাম, একটা মিটিং থেকে আসলাম। এক নম্বর হচ্ছে, আপনি ঢাকার রাস্তায় যদি চলেন, আপনি দেখবেন যে কোনো ট্রাফিক লাইট নাই, জলেও না যেগুলো আছে, এটা এবং পুরো শহরটা হাত দিয়ে কন্ট্রোল করা হয়। আমি যেটা বলি যে আমাদের বর্জ্য ব্যবস্থাপনা হচ্ছে 150 বছরের পুরাতন প্র্যাকটিসের মতো আর কি। 150 বছর আগে ইউরোপিয়ানরা যেভাবে বর্জ্য বাসা থেকে কালেক্ট করে গাড়িতে করে নিয়ে এক জায়গায় ডাম্পিং করতো, আমরা একই কাজ এখন করি 150 বছর পর।
তো ট্রাফিক সিস্টেমটা যদি চিন্তা করেন, 30 বছর 50 বছর আগেও কিন্তু লাইট ছিল, জ্বলতো, ট্রাফিক সিস্টেম ছিল। এখন ট্রাফিক লাইট নাই, যে কারণে আমরা একটা বড় করিডোরে ট্রাফিক ইনস্টলেশন করছি। অলরেডি আপনারা দেখেছেন যে প্রাইম মিনিস্টার অফিস যেটা ছিল, এই ক্যান্টনমেন্ট ঢুকতে যে গেটটায়, এইসব জায়গায় কিন্তু ট্রাফিক লাইট ইনস্টল হচ্ছে, আপনি খেয়াল করে গেলে দেখবেন। তো এটা একটা বড় করিডোর, শাহবাগ থেকে শুরু করে, হাইকোর্ট থেকে শুরু করে শাহবাগ হয়ে এয়ারপোর্ট পর্যন্ত এই করিডোরটা আমরা বুয়েট নির্ধারিত যে টেকনোলজি আছে সেটা দিয়ে আমরা ট্রাফিক লাইট করছি, এবং যার মাধ্যমে যখনই এই করিডোরে কোনো গাড়ি ঢুকবে সে জানবে যে এইখানে ট্রাফিক লাইটটা না মেনটেন করলে তার শাস্তি হবে, এবং এই নিয়মের মধ্যে দিয়ে এটা যাবে। দিস ইজ ওয়ান। দ্বিতীয় হচ্ছে যে ঢাকাতে ট্রাফিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটি বড় বিষয় যেটা আমরা মনে করি যে রোড সাইন, যেটা আগে ছিল না। বাস কোথায় থামবে বাস ড্রাইভারের জানা উচিত যে এখানেই বাস থামতে হবে, অন্য কোথাও না, সেটা তো লেখা থাকতে হবে, এবং রোডের মধ্যে সাইন থাকতে হবে, যেটা আগে ছিল না। জিব্রা ক্রসিং ঢাকায় কিন্তু আগে দৃশ্যমান ছিল না। তা আমরা জিব্রা ক্রসিং গুলো করছি, অলরেডি আমাদের রোড সাইন সব শেষ হয়ে গিয়েছে। বাস কোথায় থামবে, লোকজন কোথায় উঠবে কোথায় উঠবে না, আমরা সেগুলো ফাইনাল করেছি। এবং এখন যত্র বাস থামলেও লোক উঠতে পারে না, কারণ আমরা ফুটপাতে কিন্তু যেখান দিকে আগে বাস উঠতো সেই সব জায়গা দিয়ে আমরা ফেন্সিং রেলিং দিয়ে দিয়েছি। আপনারা দেখেছেন মনে হয়, কাকলি যদি এয়ারপোর্ট রোডে যদি যান আপনি ফেন্সিং রেলিং পাবেন। তো নির্দিষ্ট জায়গা খালি করা আছে এবং বাস এখানে এসে থামবে এবং সেখান থেকে এটা উদ্ধার করা হবে। এটা হচ্ছে এই নাম্বার 1 করিডোর। আরেকটা করিডোর আমরা চালু করছি পাইলটিং হিসেবে, এবং এটা আমরা মানে অলরেডি ইনস্টলেশন হয়েছে, বাকিগুলো হচ্ছে। সেটা হচ্ছে যে গুলশান থেকে শুরু করে গুলশান 2, গুলশান 1, তারপরে হচ্ছে তেজগাঁ হয়ে 7 রাস্তা পর্যন্ত, এই যে একটা করিডোর আছে, এই করিডোরে আমরা এআই বেস করছি, মোর অ্যাডভান্স, যেটা একদম ইউরোপে আছে, জাপানে আছে, সেই টেকনোলজি আমরা ইউজ করছি। এখানে কেউ গাড়িতে হর্ন দিলেও তার নামে মামলা হয়ে যাবে, কেউ ধোঁয়া ইমিশন করলেও মামলা হয়ে যাবে, এবং গাড়ির কনজেশন দেখে এআই নিজেই অপারেট করতে পারবে যে কোন জায়গায় এখন কতক্ষণ পর্যায় পর্যন্ত এই ট্রাফিক কন্ট্রোলটা থাকবে, কত মিনিটের থাকবে, সেটা অটোমেটিক্যালি ট্রাফিকের লোডের উপর বেস করে এই কন্ট্রোলটা করা হবে। সেটা আমরা ইনস্টল করছি, আশা করি আমরা আগামী মাসে। একটা তো 1-2 নম্বরে করা হয়েছে, 1 নম্বরে আমরা আরেকটা করে আমরা এআইটা ফাংশনাল করব। এটা আমরা কবে নাগাদ অলরেডি ফাংশন এই ফাংশন শুরু করবো এই মাস থেকে, আগামী মাস থেকে আমরা। ঠিক আছে, তো সুতরাং আর ইনস্টলেশন চলবে এটা না, এটা আমরা প্রকল্প নিচ্ছি, নেওয়া হয়েছে। এই বছরের মধ্যে ঢাকার লোকজন একটা এআই বেসড করিডোর পাবে, আর একটা হচ্ছে নন এআই বেসড করিডোর, বা ট্রাফিক সিগন্যালের মধ্যে দিয়ে সে যেন যেতে পারে সেই ব্যবস্থাটা আমরা করছি। আমরা ভ্যারিয়েটস বিল্ডার্স আপনাদের নিজ আবাসনের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করে আরো এক ধাপ সামনে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর। আমরা জানি যে এখন জুন জুলাই একটি সময় চলে আসছে, যে সময়টা আসলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের রাজস্ব গ্যাদার করার সবচেয়ে বেশি সময়। তো রাজস্ব না থাকলে তো আপনি আসলে নাগরিকদের সেবা দিতে পারবেন না, এবং আমাদের অনেকের ভিতরে অ্যাওয়ারনেসের কারণে আমরা ট্রেড লাইসেন্স রিনিউ করি না, বাসার হোল্ডিং ট্যাক্সগুলো দেই না। তো আইন তো আইনের মতো আছে, কিন্তু মানুষ যেন এগুলো দিতে উদ্বুদ্ধ হয়, এই ব্যাপারে উত্তর সিটি কর্পোরেশন কোনো উদ্যোগ নিয়েছে কিনা? এর সাথে আমি আরো একটি প্রশ্ন করব যে রাজস্ব বৃদ্ধির জন্য আসলে বিএনসিসি কি ধরনের উদ্যোগ? 1 নম্বর হচ্ছে যে আমাদের তো এক ধরনের ডেফিসিট ফাইন্যান্স হয়, পরে এটাকে ব্যালেন্স করে সমন্বয় করতে হয়। তো এবারও আমরা বাজেট কমিটির সাথে গত পরশুদিন আমি বসেছিলাম। তো আমরা দেখলাম যে বাজেটের যে লক্ষ্যমাত্রা সেটা আমাদেরকে দ্বিগুণ করতে হবে, মিনিমাম করা উচিত 5 গুণ, তো টাকায় তো উঠে না। তারপরে আমরা এবার লক্ষ্যমাত্রা দ্বিগুণ করেছি। তো অন্য সময় যে বাজেট আমাদের টার্গেট তার দ্বিগুণ বাজেট সংখ্যাটা কি আমরা অ্যারাউন্ড প্রায় এই আশা করছি 3000 কোটি টাকার বেশি আমরা বাজেট মানে রেভিনিউ উঠাইতে পারবো। তো সুতরাং দ্যাটস বিগ অ্যামাউন্ট, অনেক বড় আপনাদের লক্ষ্যমাত্রা। এবং আমি আসার পরে তো টাইম পেয়েছি মাত্র 4 মাস। 4 মাসে আমাদের যা লক্ষ্যমাত্রা গত বছরের ছিল সেটার থেকে বেশি আমরা অ্যাচিভ করেছি। তো সুতরাং এটা একটা বিষয় যে এখনো তো জুন জুলাই বাকি, 2 মাস বাকি, তার আগেই আমরা ট্যাক্স ফেয়ার করেছি, আমরা অনেক ক্যাম্পেইন করছি, ক্যাম্পেইন করে আমরা এটা মোটামুটি যা টার্গেট ছিল সেটা আমি অলরেডি 2 মাস আগে অ্যাচিভ করেছি। এখন এই 2 মাসে আমরা আশা করছি যে তারও আরো 20% মতো বেশি বাজেট আমাদের অ্যালোকেশন হবে। আমরা যেটা মনে করি যে আমরা এই মুহূর্তে সিটি কর্পোরেশন যে পরিমাণ টাকা রেভিনিউ পায়
সিটি কর্পোরেশন যদি একটু ভালো দক্ষ কোনো লোক থাকে, লিডারশিপে থাকে, টিমগুলোকে যদি ফাংশনাল করতে পারে, সেটা মিনিমাম 5 গুণ বেশি আনা সম্ভব। এবং আরো কিছু যদি পলিসি করা হয়, কারণ আমাদের অনেক প্রপার্টি আছে পড়ে শুধু এগুলোকে যদি আমরা পলিসি করতে পারি, আমি মনে করি আগামী 10 বছরে কিংবা 5 বছর পরেও অ্যাটলিস্ট সিটি কর্পোরেশনের বর্তমান রেভিনিউ 10 গুণ করা যাবে। এবং সেটার জন্য প্রপার প্ল্যানিং লাগবে এবং এটা এক্সিকিউট করার প্রপার লোক থাকবে। আমরা ভ্যারিয়েটস বিল্ডার্স আপনাদের নিজ আবাসনের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করে আরো এক ধাপ সামনে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর। আমরা আরো একটি বিষয়ে আপনার সাথে কথা বলতে চাই যে আমরা দেখলাম যে একটি ঘটনা আপনার সামনে তুলে ধরতে চাই যে 21শে মে 2025 আপনার নগর ভবনটা ঘেরাও করা হয়। বেশ একজন গণ অধিকার পরিষদের যে সভাপতি আছে নুরুল হক নূর, তার নেতৃত্বে আপনার উত্তর সিটি কর্পোরেশন থেকে বলা হয় যে ওনার চাহিদা মতো ঠিকাদারকে কাজ না দেওয়ার কারণে আসলে এই কাজটি উনি করেন। এই বিষয়টি একটু জানতে চাচ্ছি যে আসলে ভিতরের কথাটা কি, আপনার মুখ থেকে সরাসরি জানতে চাচ্ছি। কারণ এই প্রশ্নটা আমি এই সময় তুলে নিলাম কারণ সম্প্রতি একজন স্বনামধন্য সাংবাদিকের টকশোতে একজন বিএনপি নেতা এবং নুরুল হক নূর ছিলেন সামনে। তো কথোপকথনে যখন নুরুল হক নূরকে বলা হলো যে আপনি তো এরকম আপনার লাভের জন্য নগর ভবন ঘেরাও করেছেন, তখন নুরুল হক নূর একটি কথা বলেছেন যে এখন হাটে হাড়ি ভাঙতে হয়। এটি একটি রাজনৈতিক মুভমেন্ট ছিল এবং বিএনপি এর সহায়ক হিসাবে, মিত্র হিসাবে আমরা সেখানে গিয়েছি। তো আসলে এই ব্যাপারটি একটু বলবেন। সাথে আমি আরো একটা প্রশ্ন জুড়ে দিই, একটু লম্বা প্রশ্ন করছে যে একজন প্রশাসক হিসেবে রাজনীতিবিদদের কাছ থেকে আপনি কোন ধরনের সহায়তা পাচ্ছেন নাকি সমস্যাই পাচ্ছেন? আচ্ছা, প্রথম হচ্ছে আমি আপনাকে বলি, এই যে বিষয়টা নিয়ে আলাপ আপনি করতে চান সেটা নিয়ে আমি আলাপ করতে চাই না, কারণ আমি তো একজন অ্যাডমিনিস্ট্রেটর এবং সিটি কর্পোরেশনটা আমি লিড করছি। সেই ক্ষেত্রে অনেক ইন্টারেস্ট গ্রুপ আসবেন, তাদের অনেক এজেন্ডা থাকবে। আমার কাজ হচ্ছে যে শহরটাকে ঠিক রাখার জন্য আমার যত কাজকর্ম আছে সেটাকে সমন্বয় করে আগানো। তো সেক্ষেত্রে অনেকে সন্তুষ্ট হবেন, অনেকে সন্তুষ্ট হবেন না, ইন্টারনাল এক্সটার্নাল অনেক ক্রাইসিস থাকবে। এগুলোকে দক্ষভাবে মোকাবেলা করে আমাকে নগর সেবা দেওয়াটাই হচ্ছে আমার কাজ, নাহলে তো আমি এখানে আসতাম না, তাই না? সেটা আমি করছি। সেক্ষেত্রে আমার রাজনৈতিকভাবে কেউ যদি কোনো কিছু বলে থাকেন, তাই এটা রাজনৈতিক পজিশন, সেটা নিয়ে আমার কোনো ক্রিটিক্যাল কোনো পজিশন নাই। তাদের রাজনৈতিক প্রজ্ঞা এবং রাজনৈতিক দক্ষতার উপর ডিপেন্ড করেও কেউ যদি কোনো অ্যাক্টিভিটি নেন, আমি সেটা ন্যায্যতাটা দেখব যে আমার সিটি কর্পোরেশন ন্যায্যভাবে সেই ইস্যুটাকে ডিল করতে পারছে কিনা। তো এর বাইরে আসলে আমার বলার কিছু নাই। আর প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে রাজনৈতিক কোনো নেতাদের কাছ থেকে কিংবা দল থেকে আমি কোনো সাপোর্ট পাচ্ছি কিনা, সেটা হচ্ছে যে আশা করেছিলাম আরবান ইস্যুতে আমি অনেকের সাপোর্ট পাবো, কিংবা অ্যাটলিস্ট তারা আমাদেরকে বলবে যে শহরটাকে আমরা এইভাবে দেখি। এইটা তো বাংলাদেশে এই কালচারটা জুলাইয়ের পরে সেরকম ভাবে হয় নাই। একটা ঐক্যমত্য কমিশন হয়েছে, আপনারা জানেন, সেখানেও ঐক্যমত্য হওয়াটা অনেক কঠিন হচ্ছে। তো সেক্ষেত্রে সিটি লেভেলের রাজনৈতিক দলগুলো তো আসেন নাই, কেউ এসে আমাকে বলেন নাই যে এইভাবে কাজটা করো। ব্যক্তিগতভাবে অনেকে আমার সাথে যোগাযোগ করেছেন, কিন্তু এটা হইলে হয়তো নতুন বাংলাদেশ বিনির্মাণের একটা নতুন ট্রেন্ড তৈরি হতো, সেটা আমরা পাই নাই। বাট আমার তো ধারণা আছে এটা করার ক্ষেত্রে, এবং আমি তো এটাকে আরো গণতান্ত্রিক নগরায়নের প্রক্রিয়া নিয়ে গেছি এখনো। আমার এক্সপার্ট কমিটি করেছি, আমি ডায়াসপোরা কমিটি করেছি, আমি বায়োডাইভার্সিটি কমিটি করেছি, যাদের অ্যাডভাইস নিয়ে কিন্তু আমরা কাজগুলো করি। আবার এটাও করি আমরা সীমাবদ্ধ না, এর সাথে সাথে আমরা কিন্তু গণশুনানি করছি। মানে আমি তো বিশ্বাস জায়গা থেকে একটা গণতান্ত্রিক নগরায়ন চাই। সুতরাং গণতান্ত্রিক ব্যবস্থা যেন নগরের মধ্যেও আসে, ডিসিশন মেকিংও আসে, সেই জন্য আমরা কিন্তু কমিউনিটির কাছে চলে গিয়েছি। কমিউনিটি কি বলে সেটা ভালো করে শুনেছি, সেই অনুযায়ী আমাদের বিশেষ উন্নয়ন, আমাদের ফান্ড অ্যালোকেশন, কোথায় রাস্তা হবে, কোথায় ঘাট হবে, এগুলো আমরা রিভিউ করেছি। রিভিউ করে নতুন করে আমরা এগুলো টেন্ডারিং করছি। সুতরাং সেক্ষেত্রে আমরা মনে করি যে আমরা আমাদের ঢঙে আগাচ্ছি। এখান থেকেও পরবর্তীতে যারা আসবেন তারা শিখতে পারবেন অনেক কিছু। আমরা ভ্যারিয়েটস বিল্ডার্স আপনাদের নিজ আবাসনের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করে আরো এক ধাপ সামনে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর। আমি আপনাকে এখন কিছু প্রশ্ন করব, আপনি যদি উত্তর না দিতে চান আপনি এড়িয়ে যেতে পারেন, আপনার সম্পূর্ণ স্বাধীনতা আছে।
গাবতলীর পশুর হাট নিয়ে এত সমালোচনা কেন হলো, এবং আমরা একটি গণমাধ্যমে মানে অনলাইনে একটি ভয়েস রেকর্ডও শুনতে পেলাম, এই বিষয়ে একটু ক্লিয়ার করবেন, মানুষ জানতে চায় আসলে বিষয়টা কি। গাবতলীর গরুর হাটটা আমাদের স্থায়ী হাট। এটার টেন্ডারিং এ একটা প্রসিডিউরাল মিস্টেক ছিল। আচ্ছা, প্রসিডিউরাল মিস্টেকের পরে আমরা নিজেরা ভেবেছিলাম যে আমরা এই খাস কালেকশন করতে পারবো, এবং আমরা 1 মাস খাস কালেকশন করেছি। 1 মাসে গাবতলীর ইতিহাসে এরকম খাস কালেকশন হয়নি। আমরা এত কালেকশন করেছি, প্রায় 1,20,00,000 টাকার নাকি 30 লক্ষ টাকার মতো খাস কালেকশন করেছি, যেখানে ডেইলি কালেকশন মানে গড়ে তাহলে 4 লাখ টাকা প্লাস, সেখানে যেখানে ডেইলি কালেকশনের রেট কখনোই 1 লাখ টাকা পার হয় না। 1.25 লাখ টাকা মনে হয় একবার হয়েছিল শুক্রবার দিন। তো সুতরাং সরকার চাইলে যে এটাকে করতে, যে কোনো মানে প্রতিষ্ঠানকে নিজে চাইলে যে লাভবান করতে পারে, সেই ডেমনস্ট্রেশন কিন্তু আমি দেখিয়েছি। পরে আবার আমার অফিসের লোকজন বললো যে স্যার এগুলা অফিসিয়ালি আমাকে বললো যে ঈদের টাইমে এত বড় ম্যানেজমেন্ট, এটা রিটেন্ডার করাটা ভালো। আমরা আবার রিটেন্ডার করে দিয়েছি, হাট সুন্দর মতো হয়েছে, রেভিনিউর জায়গায় এসছে। এছাড়া গভর্নমেন্টের আমাদের অন্য অন্য যে হাটগুলো আছে সেগুলো আমরা সবগুলো টেন্ডারিং করেছি একদম স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে, এবং আমরা অনেক রেভিনিউ পেয়েছি। এবার আমাদের সরকারি রেট থেকে বেশি পেয়েছি, একটাও সরকারি রেটের কমে আমরা পাই নাই। সুতরাং এগুলা একদম ট্রান্সপারেন্ট, কারণ হাটের সিস্টেম তো ওটিএম হয়, আপনি জানেন, মানে ওপেন টেন্ডারিং প্রসেস। এখানে ফেভার করা কারো বাবার সাধ্য নাই, মানে এটা অসম্ভব ফেভার করা। তো সুতরাং এই ধরনের আমরা সিটি কর্পোরেশনের পুরো ম্যানেজমেন্ট খুব নিউট্রাল, তো ম্যানেজমেন্ট কোনো ধরনের ফেভার কাউকে করে নাই। আমরা পরবর্তী প্রশ্নতে যাই। আমরা ভ্যারিয়েটস বিল্ডার্স আপনাদের নিজ আবাসনের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করে আরো এক ধাপ সামনে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর। সে প্রশ্নটা হলো যে আপনি গত 4 মাস যাবৎ একজন প্রশাসক হিসেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আছেন। আমরা দেখেছি যারা ক্ষমতার শীর্ষ চূড়াতে বসে তাদের আয় ইনকাম অনেক রহমত চলে আসে, অনেক বেশি হয়ে যায়। আপনার ক্ষেত্রে এরকম কোনো কিছু হওয়ার পসিবিলিটি আছে কিনা, কিংবা হওয়ার সম্ভাবনা আছে কিনা, এটা একটু ক্লিয়ার করবেন। না, অসম্ভব ব্যাপার। আমার লাইফস্টাইল 4 মাসে দেখলে তো আপনি বুঝতে পারবেন যে একই বাসায় বাড়ছি, আমরা তো সরকারি ফ্যাসিলিটিও নিই। আচ্ছা, এবং নেওয়ার ইচ্ছাও নাই। তা আমার কাজ টেনিও যখন শেষ হয়ে যাবে, আবার আমি আগে যে কাজ করতাম সেখানে আমি ফেরত চলে আসব। তো সুতরাং এখানে আর বেনিফিট, আমরা তো সরকারের বেনিফিট দেওয়ার জন্য এসেছি, নেওয়ার জন্য না। আমরা ভ্যারিয়েটস বিল্ডার্স আপনাদের নিজ আবাসনের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করে আরো এক ধাপ সামনে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর। জি, আমরা ক্লিয়ার। আমরা একটু আপনার ছাত্র জীবনের দিকে যাব। অনেকে প্রশ্ন তুলে যে আপনি ছাত্র জীবনে শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন এবং হিজবুত তাহরির সাথেও সংযুক্ত ছিলেন, এরকমও প্রশ্ন তুলে। এবং আমরা দেখি যে একটি মামলার কথাও আসে, যেটা বিগত দিনে আমরা অনলাইনে দেখতে পাই, এবং সে মামলাতে আপনি এক জায়গায় বলেছেন যে 5ই আগস্টের পর সে মামলা থেকে আপনি খালাসও পান। এই যে মামলার স্টোরিটা এবং হিজবুত তাহরির, তারপর হচ্ছে গিয়ে ছাত্র শিবির, এই ঘোলাটে ব্যাপারটা আপনার মুখ থেকে একটু আমরা ক্লিয়ারলি জানতে চাই যে আসলে ঘটনাটি। এক নম্বর হচ্ছে যে মানে যে কোনো ধরনের ইসলামিক রাজনৈতিক সংগঠন, সেটা যারাই হোক, কারোর এটাতে আমি বিশ্বাসই করি না। তো সুতরাং এখানে আমার ইনভলভমেন্ট হওয়ার তো প্রশ্নই ওঠে না। এবং এটা নিয়ে আমার পাবলিকলি লেখাও আছে, 2014-তে আমি লিখেছি। বিভিন্ন প্ল্যাটফর্মে আমি রিলিজিয়নের যে ইনস্ট্রুমেন্টালাইজেশন ইন এ পলিটিক্স, সেটা নিয়ে আমার ক্রিটিক্যাল পজিশন একদম স্পষ্ট, এখানে নতুন কিছু নাই। আর যে মামলাটির কথা বলা হচ্ছে, সেই সময় সরকার বিরোধী অনেক ধরনের কথাবার্তা আমি বলেছি। স্পেশালি ফারাক্কা নিয়ে আমার পরিষ্কার অবস্থান থাকার কারণে একটা মামলায় আমাকে ফ্রেম করা হয়, করে পুলিশ এই কাগজগুলো বানিয়ে আমাকে ফ্রেম করে। তো তখন তো এক ধরনের যেই সরকার কিংবা ভারতের সাথে সম্পৃক্ত বিষয়ে স্পষ্ট কোনো অবস্থান নিয়েছে, তাকে যেই কোনো ধরনের ফ্রেমিং করেছে। আবরার নামে একটা ছেলেকে তো ফ্রেমিং করে মেরেই ফেলেছে। তো সুতরাং এই রাজনীতি তখন ছিল, and I was the victim of that politics. আপনি কি বলতে চান আপনি ফারাক্কা নিয়ে কথা বলার কারণেই আপনার নামে মামলাটি হয়েছিল, এবং আপনাকে ফারাক্কা নদী, আন্তঃসীমান্ত নদী, এগুলো নিয়ে তো আমি খুবই ফোকাল দীর্ঘদিন ধরে। তো তখন ওগুলোর কারণেই আমি এগুলার ইয়েতে পড়েছি আর কি। এমনি কোনো রিলিজিয়াস পলিটিক্স আমি বিশ্বাস করি না। জি, আমরা আরো একটি কথা আপনাকে। আমরা ভ্যারিয়েটস বিল্ডার্স আপনাদের নিজ আবাসনের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করে আরো এক ধাপ সামনে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর। জিজ্ঞেস করতে চাই আপনার যদি মেয়াদ শেষ হয়ে যায়,
তারপরে কি আপনি সরাসরি কোনো দলের সাথে রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার চিন্তা ভাবনা আছে না, কিনা? নেই। আপনি একজন রাজনীতিবিদ হিসেবে আমাদের আমার মাঝে- পলিটিক্স আসার ইচ্ছা নেই। আমরা ভ্যারিয়েটস বিল্ডার্স আপনাদের নিজ আবাসনের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করে আরো এক ধাপ সামনে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর। একদম আমরা সোজা করে একটি উত্তর পেয়ে গেলাম যে আসলে আমাদের ইচ্ছা নেই। আচ্ছা, আমরা দেখি যে মাঝে মাঝে সিটি কর্পোরেশন অনেক বড় একটি বডি এবং দেখা যায় যে এখানে অনেক লোক ইনক্লুড থাকার কারণে এখানে অনেক দুর্নীতি হয়। তো সাধারণ মানুষ দেখা যায় যে অনেক সমস্যার সম্মুখীন হন। তো আপনার কাছে সেই সাধারণ একটা ওয়ার্ডের নাগরিক জনগণ আপনার সাথে কিভাবে রিলেট করতে পারে তার প্রবলেম শেয়ার নিয়ে, এই ব্যাপারে কোনো রাস্তা খোলা রেখেছেন? হ্যাঁ, খুবই ভালো কাজ করে। এক নম্বর হচ্ছে যে আমরা প্রথমেই আমি যেদিন জয়েন করেছি সেদিনই আমি একটা গুগল ফর্ম ছেড়েছি যে কীরকম নগর চান সেটা। মানুষ এখানে প্রায় 3000-এর উপরে মানুষজন খুবই অল্প সময়ের মধ্যেই রেসপন্স করেছে। ওইটা এখনও ওপেন আছে। তো যে যার জায়গা থেকে কী ধরনের শহরে কি করতে হবে কি করতে হবে না সেটা আমাদেরকে জানাচ্ছে। আমরা ফেসবুক লাইভ করি, এর চেয়ে তো বড় সরাসরি যোগাযোগ তো আর নাই। আমি নিজে ফেসবুক লাইভ করি, লোকজন কমেন্ট করেন, সেটার উত্তর দেই, আমরা নোট করে রাখি, তারপর সেটা নিয়ে আমরা আবার মাঠে যাই। আমাদের ডিজিটাল ড্যাশবোর্ড আছে, ওয়েবসাইট করা আছে, পেজও এটা লিঙ্ক দেওয়া আছে। প্রচুর অভিযোগ আসে, আমরা সকল অভিযোগ কিন্তু মিট করতে পারছি না, কারণ আমাদের লোকবলের সমস্যা আছে, কিন্তু আমরা অভিযোগগুলো আমলে নিচ্ছি। এবং এর সাথে সাথে তো গণশুনানি করেছি আমরা বিভিন্ন জোনে। আমরা 3 মাস পরে আবার যাব এই সবাইকে আমরা বলে এসেছি। এই গণশুনানিতে যে আলোচনাগুলো তুলে এসছে সেটা আমরা কতটুকু কাজ করেছি সেই রিপোর্ট সহ আমরা 3 মাস পরে আবার জনগণের কাছে ফেরত যাব। তো সুতরাং সিটিজেনের কাছে এই যে আমরা যেটাকে বলি যে সেলফ অ্যাকাউন্টেবিলিটি, এই প্রতিষ্ঠানগুলো তো অ্যাকাউন্টেবল হওয়া উচিত টু দ্য পিপল। আমরা এই অ্যাকাউন্টেবিলিটি নিজেরাই করে মানুষের কাছে যাচ্ছি এবং আমাদের কাজের একটা ট্রান্সপারেন্সি আমরা তৈরি করছি। আপনি জেনে অবাক হবেন যে মানুষজন আমাকে ফোন দেয় রাত 2টা-3টার সময়, তার বাসায় গ্যাস নাই, যদিও এটা আমার নিজের মানে এখতিয়ারের মধ্যে না, কিন্তু এই লেভেল পর্যন্ত আমি অ্যাক্সেসিবল করেছি মানুষকে, যে কারণে তো সে তার বাসায় বিদ্যুতের লাইন গত কিছুদিন আগে ফোন এসছে রাত্রে 1টার সময় তার বাসায় বিদ্যুতের লাইন নাকি 5 ঘন্টা ধরে নাই। তা আমি জিজ্ঞেস করলাম যে এটা তো আমার কাজ না। তখন উনি বললেন যে আপনাকে বললে, যদি আপনি রিকোয়েস্ট করে বলেন তাহলে হয়তো বা কাজ করবে, আমরা কথা বলে কাজ হচ্ছে না। তো মানুষ কতটুকু আমাকে তার কাছের মনে করে, এটা তো সে কতটুকু কনফিডেন্ট পায় দেখি তো একটা শহরের মেয়রাল রেসপন্সিবিলিটি যিনি আছেন তাকে তারা ফোন দিয়ে বলতে পারে যে আপনি ফোন দিয়ে বলেন আমার বাসায় কারেন্ট নেই। তো অতটুকু কাছে আমরা মনে করি যাওয়ার প্রচেষ্টাগুলো আমাদের আছে। আমরা ক্লিয়ার। আমরা ভ্যারিয়েটস বিল্ডার্স আপনাদের নিজ আবাসনের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করে আরো এক ধাপ সামনে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর। আরো একটি প্রশ্ন করতে চাই যে দেখেন, রাজনৈতিক মানে সবকিছুর উপরেই কিন্তু একটি দেশ চালাতে রাজনীতির অনেক বড় একটা রোল আছে। আমরা সম্প্রতি দক্ষিণ সিটি কর্পোরেশনে যেটা দেখছি, উত্তর সিটি কর্পোরেশনে যদি এরকম কখনো কোনো আবহাওয়া আসে যে কিছু জনবল নিয়ে এসে বলল নগর ভবন তালা দিয়ে কার্যক্রম বন্ধ করে দিল, এই ব্যাপারে কি আপনাদের মন্ত্রণালয় থেকে কোনো ধরনের নির্দেশনা আছে কিনা? এই ধরনের যে অপ্রীতিকর যে সময়গুলো আছে সেগুলো আটকানোর কোনো ধরনের ইনিশিয়েটিভ আপনাদের মন্ত্রণালয় থেকে নেওয়া হয়েছে কিনা? এরকম কোনো সম্ভাবনা নাই, কারণ এরকম কোনো এখন তো এটা মেয়াদ শেষ, এইটা নিয়ে যারা কেউ মামলা লড়ছেন কিনা সেটা আমরা জানি না। সুতরাং এটা অবান্তর পরিস্থিতি হবে মানে নিয়ে আমি কল্পনা করছি। আমরা ভ্যারিয়েটস বিল্ডার্স আপনাদের নিজ আবাসনের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করে আরো এক ধাপ সামনে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর। আচ্ছা, যেহেতু আপনি সামনে রাজনীতিতে আসবেন না, আমাদেরকে একদম মোটা দাগে না করলেন, তো আপনার মুখ থেকে শুনতে চাই যে আসলে আপনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একজন বাসিন্দা হয়ে আপনি কেমন নগর প্রশাসক কিংবা আপনার নগর পিতা কেমন আপনি চান, আপনার মুখ থেকে জানতে চাই। আমি এখন যে কাজগুলো করছি এই কাজগুলো করার পরিবেশ সহ যেন থাকে, সেরকম পরিবেশে আমার মতো একজন প্রশাসক আমি চাই। ডেফিনেটলি আপনার মতো প্রশাসক ডেফিনেটলি আমি তো কাজ করছি, আমাকে এই বলে জনগণ করবে, কিন্তু আমি মনে করি আমি অন দ্য ট্র্যাক। আমার অনেক লিমিটেশন থাকার পরেও আমি এই শহরের জন্য অনেকগুলো কাজ, মানে অনেক ফান্ডামেন্টাল কাজ আমি করেছি। আমরা ভ্যারিয়েটস বিল্ডার্স আপনাদের নিজ আবাসনের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করে আরো এক ধাপ সামনে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর।
আমরা আপনার মুখ থেকেই জানতে চাই যে আপনার কাজের সবচেয়ে বড় ব্যর্থতা কোনটি এবং সবচেয়ে বড় সফলতা কোনটি? নাম্বার ওয়ান সফলতা হচ্ছে যে শহরের ভিতরে নদী উদ্ধার করা, আমি মনে করি দ্যাট ইজ ইম্পর্টেন্ট। নাম্বার টু হচ্ছে যে ইন্টার ডিপার্টমেন্টাল অনেক ঝামেলা আছে আমাদের এই শহরে, যেরকম এই শহরের ভিতরে রাজুকের অনেক জায়গা আছে যেখানে আমাদের কোনো স্টেক আগে ছিল না। নতুন শহর হচ্ছে, সেটাকে আদৌ আমরা কিছু করতে পারবো কি না, এগুলো রোডস অ্যান্ড হাইওয়ের অনেক জায়গা আছে। এরকম কি বলে ট্রাক স্ট্যান্ড আছে ঢাকার ভিতরে যেটা কোনো করা যাচ্ছে না। গাবতলীতে ট্রাকস, আমাদের বাস স্ট্যান্ডের সাথে রোডস অ্যান্ড হাইওয়ে, আরও অনেক ধরনের ইন্টার ডিপার্টমেন্টাল ঝামেলা আছে। সুতরাং বিভিন্ন ডিপার্টমেন্টাল ইস্যুগুলো পেন্ডিং আছে গত 40 বছর। সেরকম বড় বড় মেজর ডিপার্টমেন্টাল পেন্ডিং ইস্যু আমি সলভ করে ফেলেছি। এগুলো হয়তো আপনারা কিছুদিনের মধ্যে রেজাল্ট দেখতে পাবেন। আমাদের চুক্তি হয়ে গিয়েছে, চিঠি অ্যাপ্রুভাল হয়ে গিয়েছে, এগ্রিমেন্টগুলো হয়ে গিয়েছে। তো ধরেন উত্তরা 3rd ফেজটা আমরা নিয়ে নিয়েছি, পূর্বাচলটা আমরা নিয়ে নিয়েছি, রোডস অ্যান্ড হাইওয়ের ওপেন স্পেসগুলোতে আমরা গার্ডেনিং করব, এটা আমরা এগ্রিড হয়েছি। তেজগাঁ ট্রাক স্ট্যান্ডগুলো স্থায়ীভাবে যেখানে যাবে সেই জায়গা আমরা ফাইনাল করে ফেলেছি। সুতরাং আমি মনে করি এটা গত 15 থেকে 30 বছরের মধ্যে ঝুলন্ত। অন্য অন্য কেপেবল মেয়রও ঢাকা এসছেন, আপনারা জানেন, তারাও এটার কোনো সুরাহা করতে পারেন নাই, কোনো রেসপন্সই পান নাই। সেগুলো আমি সমাধান করেছি। 3 নাম্বার হচ্ছে যে ডেফিনেটলি ঢাকার এখন মেইন রোডে জলাবদ্ধতা, যেই সমস্যাটা আমরা সমাধান করার ডেমনস্ট্রেশন করে দেখিয়েছি। এটা একটা বড় কাজ আমি করেছি। আমি হচ্ছে 108 কিলোমিটার খাল এক্সকাভেশন করা হয়েছে উইথ এ ভেরি মিনিমাম অ্যামাউন্ট অফ মানি। তো সুতরাং সেটা একটা, আমি মনে করি এটা অন্যরা আমাদের কাছ থেকে এই লার্নিংগুলো, এক্সপিরিয়েন্সগুলো নিতে পারবেন পরবর্তীতে যারা আসবেন। ঢাকায় আমরা অনেকগুলো মাঠ উদ্ধার করেছি, হ্যাঁ, এটা একটা, এবং সামনে আরও উদ্ধার করবো, আমাদের লিস্টে অনেকগুলো আছে। তারপরে হচ্ছে আমরা ঢাকা শহরে 3টা মাঠে স্পেশাল নিডস চিলড্রেন যারা আছে তারা যেন খেলতে পারে সে ব্যবস্থা আমরা করেছি, কেয়ার গিভিং সহ। আমরা ঢাকা শহরের খুবই গুরুত্বপূর্ণ একটি রোড, মিরপুর ডিওএইচএস থেকে শুরু করে উত্তরা যাওয়ার যে রোডটি, এটা এতই ভাঙা ছিল এবং অনেক দিন ধরে কেউ এটা রিপেয়ার করতে পারেন নাই। আমরা সেটা একদম 2 লেন করে আমরা এটা বন্দোবস্ত, মানে এটা ঠিক করেছি। উত্তর খান দক্ষিণ খানের অনেকগুলো বড় বড় রাস্তা আমরা কিন্তু আর্টারি রাস্তা আমরা কার্পেটিং করে আমরা এটা ঠিক করেছি। আমরা ইউথ এঙ্গেজমেন্ট বাড়িয়েছি, আমরা গণশুনানি করছি, আমরা স্পোর্টস অ্যাক্টিভিটি করেছি। ঈদের মিছিল, সুলতানি আমলের মিছিল, সেটা আমরা নিয়ে এসেছি। শেরাটন হোটেল, বনানীর শেরাটন হোটেলের এই জায়গাটি সিটি কর্পোরেশনের গত 15 বছরে আমরা আমাদের হিস্সা আদায় করতে পারি নাই। সেখান থেকে 1,20,000 স্কোয়ার ফিট জায়গা আমাদের পক্ষের, সেটা আমি বুঝে নিয়েছি। সেরকম গভর্নমেন্টের অনেক পেন্ডিং ইস্যুসগুলো, বাইরে ওখানে বসতে বলো, গভর্নমেন্টের অনেক পেন্ডিং ইস্যুসগুলো ছিল যেগুলো সিটি কর্পোরেশন, সেগুলো আমরা করেছি। রেভিনিউ আমরা টার্গেট অ্যাচিভ করেছি অনেক আগে, এখন এটা আমরা ডাবলের দিকে নিয়ে যাব। সুতরাং সিটির একটা বড় ট্রান্সফরমেশনের ক্ষেত্রে এখন গ্রিনস ট্রান্সফরমেশন হচ্ছে, সেখানে আমরা 30টি অর্গানাইজেশনকে একসাথে মিলিয়ে আমরা এই ট্রান্সফরমেশনটা আমরা শুরু করছি। তো ঢাকার ইকোলজি একটা বড় পরিবর্তন আসবে, ঢাকার চেহারার একটা পরিবর্তন আসবে, ঢাকার পেন্ডিং ইস্যুগুলো আমরা মোটামুটি সলভ করেছি। তো এরকম আরও, তারপর ঢাকার গল্পগুলো আমরা ইস্তাম্বুল, বেইজিং এবং প্যারিসের মেয়র্স কনফারেন্স হলো, সেখানে আমি নিয়ে এটা সাকসেসফুলি রিপ্রেজেন্ট করেছি এবং এটা গ্লোবালি ঢাকার গল্পগুলো মানুষ জানছে। আগে তো আমরা ঢাকার কোনো গল্প নিয়ে যেতে পারতাম না। আমরা ভ্যারিয়েটস বিল্ডার্স আপনাদের নিজ আবাসনের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করে আরো এক ধাপ সামনে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর। সুতরাং এই গল্পগুলো আমরা বাইরে নিয়ে যাচ্ছি। আচ্ছা, আমি মানে সিটি কর্পোরেশন রিলেটেড আমার শেষ প্রশ্ন আপনাকে করবো যে আমরা কেন ঘরে বসে আমার ট্রেড লাইসেন্স রিনিউ, আমার হোল্ডিং ট্যাক্স, এরকম কোনো উদ্যোগ কি সিটি কর্পোরেশন নিয়েছে কিনা ঘরে বসে আমি দিতে পারি? আমি দায়িত্ব নেওয়ার 1 সপ্তাহের মধ্যেই এটা করা হয়েছে যে ঘরে বসে আপনি ট্রেড লাইসেন্স করতেও পারবেন, রিনিউ করতে পারবেন। হোল্ডিং ট্যাক্স আপনি ঘরে বসে অ্যাসেসমেন্ট করতে পারবেন, হোল্ডিং ট্যাক্স ঘরে বসে দিয়ে দিতে পারবেন। এটার প্রসেসটা সম্পর্কে কিন্তু মানুষের হয়তো জানা নেই। আমাদের ক্যাম্পেইনে আরেকটু বাড়াতে হবে, বাট আমরা এগুলো সব ফ্যাসিলিটি করেছি। আমরা ভ্যারিয়েটস বিল্ডার্স আপনাদের নিজ আবাসনের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করে আরো এক ধাপ সামনে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর। আচ্ছা, আপনার কাছে আমার আজকের শেষ প্রশ্ন যে আপনার নাগরিকদের উদ্দেশ্যে আপনার কিছু বলা আছে থাকলে আপনি বলেন।
নাগরিকদের উদ্দেশ্যে আমার বলার হচ্ছে যে আমরা নাগরিকদের, ঢাকার মানুষজন ঢাকাকে কিন্তু পছন্দ করে এবং ঢাকা মানুষের কিন্তু হোম টাউন। যারা গ্রামে ঈদে চলে যান তারাও কিন্তু অস্থির হয়ে যান আবার ঢাকায় ব্যাক করার জন্য। আপনি খেয়াল করে দেখেন, দ্যাট মিনস ঢাকাকে মানুষ পছন্দ করে। এবং ঢাকা নিয়ে যখন আলাপ হয় তখন আমরা সকল ধরনের মানুষদেরকে দেখি নির্মোহভাবে এবং রাজনৈতিক বাউন্ডারির বাহিরে গিয়ে ঢাকার স্বার্থটা নিয়ে কথা বলে। তো সুতরাং ঢাকাকে পরিবর্তন করার জন্য আমরা মনে করি জনগণ রেডি, এবং যেটার একটা বড় উদাহরণ আমরা এই কোরবানিতে দেখেছি। এই কোরবানির বর্জ্য ক্ষেত্রে আমরা যখন ঢাকাবাসীকে বললাম যে আমরা দিনের ময়লা দিনে পরিষ্কার করব, আমরা দেখেছি যে প্রত্যেকটি বাড়িওয়ালা যারা কোরবানি দিয়েছেন তারা তাদের পশুর বর্জ্যটা ব্যাগে ভরে বাড়ির সামনে সুন্দর করে রেখে দিয়েছেন, আমাদেরকে ডেকে ডেকে ওয়েস্টগুলো দিয়েছেন। সুতরাং এটা একটা বড় অ্যাপ্রিসিয়েশনের ব্যাপার যে আমরা এই শহরের নাগরিকদেরকে কিন্তু আমাদের কাছে রেসপন্সিভ পাই। সার্ভিসের জায়গা থেকে তো আমরা অনেক অপ্রতুল, আমাদের টাকা কম, জনসংখ্যা কম, লোকবল কম, প্ল্যানিংটা আরও ঠিক করতে হবে, কেপেবল লিডারশিপ লাগবে। এগুলো আমরা হয়তো বা আস্তে ধীরে তৈরি করব, কিন্তু জনগণ যেন এগুলোকে মাথায় রেখে ভবিষ্যতে সিটি কর্পোরেশনের নেতৃত্বকে নির্ধারণ করেন। এর সাথে আরেকটা বড় বিষয় আছে, আমরা মশার ক্ষেত্রে, ডেঙ্গু এবং ডেঙ্গু মশার ক্ষেত্রে এখন যে চ্যালেঞ্জটা আমরা ফেস করছি সেটা সিটিজেনদের একটা রোল আছে। সেটা কি, ডেঙ্গুটা হয়তো বাড়ির ভিতরের স্বচ্ছ পানিতে, ফ্রিজের নিচে পানি জমে, আমি বলি কোথায় কোথায় জমে, ছাদের বৃষ্টির সময় দেখবেন যে কোথাও ছোট 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 যায়, এসির পানিটা, কিচেনের ক্যাবিনেটের নিচে পানি ঢুকে থাকে অনেক সময়, সেটা গাড়ি ধোয়ার সময় গ্যারেজে একটা পানি জমে থাকে। এবং প্রত্যেকটা বাড়ির তিন পাশে যদি আপনি যান, আমি হলফ করে বলতে পারবো যে কোনো বাড়িতেই তিন পাশে অনেক ময়লা আছে, যেই ময়লাগুলোতে কিন্তু আপনার ছোটো ছোটো বৃষ্টি হলেই পানিগুলো জমে। এখানে আমাদের সিটি কর্পোরেশন লোকজন অ্যাক্সেস নাই, বাড়ির ভিতরে, বাউন্ডারির ভিতরে, কিংবা সিটিজেনদের ওন প্ল্যাটফর্মের মধ্যে, ওনারশিপের মধ্যে। ওনারা যদি এটা সপ্তাহে 2 দিন পরিষ্কার না করেন তাহলে এই ডেঙ্গু ইনফেকশনটা সবার আগে ওনার হবে, তারপর পাশের বাসার হবে। তো সুতরাং পরিচ্ছন্নতার ক্ষেত্রে আমরা মনে করি, ইভেন ডেঙ্গুর ক্ষেত্রেও পরিচ্ছন্নতাটা খুব গুরুত্বপূর্ণ, এটা যেন তারা করে, এটা আমরা তাদের কাছ থেকে চাই। এবং ভোকাল হইতে হবে আর অনেক বেশি, আমাদের উপর চাপ প্রয়োগ করেন তাহলে আমরা অনেক বেশি সার্ভিস দিতে পারবো। ধন্যবাদ আপনার এই দামি সময় আমাদেরকে দেওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, সত্যকে ধারণ করে ক্ষমতাকে প্রশ্ন করতে আমরা বদ্ধপরিকর। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সংযুক্ত থাকবেন। ধন্যবাদ।